হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা স্যার, একটু শুভ সন্ধ্যা। আধুনিক বিদ্যাচর্চা পরিবারে আপনাদের সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাই। আধুনিক বিদ্যাচর্চা পরিবার এই প্রতিষ্ঠানটি বেলুড় মঠে অবস্থিত একটি উচ্চশিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান। আপনারা জানেন এই প্রতিষ্ঠানে নেট সেট, এসএসসি প্রভৃতি বিষয়ে ছাত্রছাত্রীদের খুব যত্ন সহকারে পাঠদান করা হয়। এছাড়া ছাত্রছাত্রীদের গবেষণামূলক কার্যে যাতে তাদের জ্ঞানবৃদ্ধি ঘটে তার জন্য আমরা বিভিন্ন সেমিনার প্রভৃতির আয়োজন করে থাকি। যে সমস্ত ছাত্রছাত্রীরা এমএ পাস করেন বা নেট পাস করে গেছেন, এইরকম অনেক ছাত্রছাত্রী আমাদেরকে ফোন করেন যে স্যার, রিসার্চ পেপার বিভিন্ন সেমিনারে এবং পিএইচডিতে অ্যাডমিশনের জন্য যে সিনপসিস, এই সমস্ত বিষয়ে একটু যদি বলেন তাহলে সুবিধে হয়। তো আমরা ছাত্রছাত্রীদের যথাসাধ্য চেষ্টা করি সেই সমস্ত বিষয়ে গাইড করার জন্য। তাছাড়াও আমাদের মনে হয়েছে এই বিষয়ে যদি আমরা একটা সেমিনারের আয়োজন করতে পারি তাহলে ছাত্রছাত্রীদের খুবই উপকার হয়। সেই সূত্রে আমরা যোগাযোগ করি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ডক্টর সুব্রজিৎ সেন মহাশয় স্যারের সঙ্গে। তো স্যারকে আমরা বিষয়টা জানাই, ছাত্রছাত্রীদের অসুবিধার কথা। তো স্যারের অনেক ব্যস্ততার সত্ত্বেও ছাত্রছাত্রীদের স্বার্থে স্যার রাজি হয়েছেন এই বিষয়টাকে উপস্থাপন করার জন্য। তার জন্য স্যারকে আমাদের আধুনিক বিদ্যাচর্চা পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্যারকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ক্লাস স্যারকে শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। নমস্কার স্যার। এই অনলাইন মাধ্যমে এখানে উপস্থিত সমস্ত আমার প্রিয় ছাত্রছাত্রী, গবেষক গবেষিকা বা ছাত্রবৃন্দ এবং এই আধুনিক বিদ্যা চর্চার যে মুখ্য হোতা বা আমার সাথে যে যোগাযোগ করেছে দেবব্রতর সাথে আমার পূর্বতন ছাত্র শিক্ষকের কিছুদিনের সম্পর্ক হয়েছে, সেই দিক থেকে সেও আমার ছাত্র তুল্য। সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের সামনে এই বিষয়ে কিছু বিষয় উপস্থাপিত করবার সুযোগ দেওয়ার জন্য দেবব্রতকে বা আধুনিক বিদ্যা চর্চার সমস্ত যারা কর্ণধার তাদেরকে আমি ধন্যবাদ জানাই। দেবব্রত তো একটা ভূমিকা করলো যে আমাকেও কিছুদিন আগে বলে যে কি করে একটা প্রপোজাল বা কি করে একটা সিনপসিস লেখা যায় তার একটা কিছু ধারণা দেওয়ার জন্য যারা মুখ্যত গবেষণা করতে চলেছে বা হয়তো গবেষণা করছে বা প্রপোজাল লিখছে তাদের সামনে কিছু বলার জন্য। আমি যা বলবো সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি গবেষণা করেছিলাম, সেই সময় 2010 থেকে 2014 পর্যন্ত যে 4 বছরের নিজের গবেষণা করার অভিজ্ঞতা এবং 2014 থেকে 2024 প্লাস প্রায় 10 বছর, এই 10 আর 4 14 বছরের গবেষণা করা এবং গবেষণা করানো, এই দুটোর অভিজ্ঞতা লব্ধ যে তথ্য বা অভিজ্ঞতা সেটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এখানে কোনো আমার আলোচনাটাকে অযথা তত্ত্বমূলক করব না, কারণ রিসার্চ বা গবেষণা জিনিসটা সম্পূর্ণভাবেই
তথ্যলব্ধ যেমন হওয়া বাঞ্ছনীয়, সেরকম অভিজ্ঞতা লব্ধ হওয়াটাও ততোধিক বাঞ্ছনীয়। আমার এই 14 বছরের যে অভিজ্ঞতা সেটাই তোমাদের সামনে আমি শেয়ার করব, যে কি করে একটা প্রপোজাল লিখতে হয়। সেটা বলবার আগে আমি একটু, তোমরা সবাই হয়তো জানো, সকলেই হয়তো নেট স্লেট পাস করেছো। নেট স্লেটে ফার্স্ট পেপারে রিসার্চের একটা বড় অংশ রয়েছে। সেখানে রিসার্চ কাকে বলে ইত্যাদি বিষয়ে, রিসার্চের এম, অবজেক্টিভ ইত্যাদি ইত্যাদি, রিসার্চ মেথোডোলজি ইত্যাদি ইত্যাদি নিয়ে তোমাদের হয়তো সংক্ষেপে কিছু ধারণা হয়তো রয়েছে। আমি সেই জায়গায় না গিয়ে সাধারণ একটু ধারণা দিই। গবেষণা শব্দটি দুটি পদ থেকে নিষ্পন্ন হচ্ছে, গো যুক্ত এষণা। সেই দিকে মানে করলে হচ্ছে গরু খোঁজা হয়, গো ষষ্ঠীতে গো, গৌ শব্দের ষষ্ঠীতে গো, আর এষণা মানে অন্বেষণ, অর্থাৎ গরু খোঁজা হয়। এটা তো গরু খোঁজার মতন এত স্থূল জিনিস নয়, এটা অত্যন্ত সূক্ষ্ম জিনিস। এখানে গৌ শব্দের পর্যায়বাচী একটা অর্থ হলো আলো, আলোর অন্বেষণ। অর্থাৎ জ্ঞানরাজ্যে যে অন্ধকারাচ্ছন্ন রহস্যাবৃত যে তথ্যসমূহ রয়েছে, সেই তথ্যসমূহগুলোকে আলোকোজ্জ্বল করা, অন্ধকারময় যে তথ্য, যেখানে এখনো পর্যন্ত বিশেষজ্ঞরা বা বিদ্বানরা যেখানে এখনো আলো দান করতে সমর্থ হননি, সেই অজানা বিষয়কে, অদেখা বিষয়কে বা জ্ঞাত কোনো বিষয়কে তার উপরে আলো ফেলায়, সেই বিষয়ে আলোচনা করাই কিন্তু গবেষণা। অর্থাৎ গোযুক্ত এষণা যদি মানে হয়, তাহলে হচ্ছে আলোর অন্বেষণ। কিসের আলোর অন্বেষণ? জ্ঞানের আলোর অন্বেষণ। কোন জ্ঞান? যে জ্ঞানটা সমাজের পক্ষে, সোসাইটির পক্ষে, জীবনের পক্ষে অত্যন্ত উপযোগী। তোমরা হয়তো বলতে পারো যে সংস্কৃতের গবেষণার ক্ষেত্রে কোন জ্ঞানটা সোসাইটিকে বিশাল কিছু প্রভাব বিস্তার করে। সায়েন্সের আলোচনা, সায়েন্সের গবেষণা নিশ্চিতভাবে, বিজ্ঞানের আলোচনা নিশ্চিতভাবে সমাজকে প্রভাবিত করতে পারে। কিন্তু সংস্কৃতের একটা আলোচনা, সংস্কৃতের একটা গবেষণা কি করে সমাজকে প্রভাবিত করতে পারে, সেটা কি করে সমাজ উপযোগী হয়ে উঠতে পারে, এবং সমাজ উপযোগী গবেষণা করাটাই কিন্তু আমাদের যে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন রয়েছে, ইউজিসি, যারা এই গবেষণাগুলোকে মান্যতা দেন, তারা কিন্তু বারবার এই ধরনের গবেষণারই উপযোগিতার কথা বলছে, যেটা সমাজে যার একটা ইম্প্যাক্ট রয়েছে। সেই দিক থেকে বিশ্লেষণ করা দরকার, যাতে করে সমাজকে গবেষণা করে আমি কিছু দান করতে পারি, কিছু বৃহত্তর প্রভাব রাখতে পারি। এটা আমাদের ভাবনা চিন্তার মধ্যে আনা দরকার গবেষণা করবার প্রথম স্তরে। অর্থাৎ যে ধারণাটা, যে বিষয়টা আমার কাছে এখনো অজ্ঞাত, সেই অজ্ঞাত বিষয়ে, অন্ধকারাচ্ছন্ন বিষয়ে নতুন ভাবে আলোর অন্বেষণ করা, নতুন ভাবে তথ্যের অন্বেষণ করা, সমাজকে, সাহিত্যকে এবং সংস্কৃতিকে, শিক্ষা পরিমণ্ডলকে নতুন জ্ঞানের দ্বারা, নতুন ইনভেনশনের দ্বারা আলোকিত করা, প্রভাবিত করা, তাই হচ্ছে গবেষণার একমাত্র উদ্দেশ্য। তাহলে গবেষণার শব্দের প্রথম উদ্দেশ্যটাই হচ্ছে অন্বেষণ, খোঁজা, সার্চ। সেই জন্য আছে রিসার্চ, রি মানে পুনঃ, সার্চ মানে হচ্ছে অন্বেষণ, পুনরন্বেষণ। অর্থাৎ যেটা আমার জ্ঞাত বিষয়, সেই বিষয়ে নতুন দৃষ্টিকোণ থেকে, নতুন দৃষ্টিভঙ্গি থেকে কিছু বিষয়ের আলোচনা করাটাই হচ্ছে গবেষণা। আরেক রকম হতে পারে, যে বিষয়টা আমার জানা আছে, একটা অজানা বিষয়ের জ্ঞান, সেখানে নতুন একটা আলো ফেলছি, জ্ঞানের জগতে একটা তথ্য দিচ্ছি, নতুন কিছু ইনভেনশন করলাম, এটা একটা হতে পারে।
আরেকটা হতে পারে যে বিষয়টা অলরেডি আমার জানা আছে, কিন্তু শিক্ষাটা হচ্ছে ক্রমপরিবর্তনশীল, প্রোগ্রেসিভ একটা সায়েন্স, নতুন নতুন তথ্য আবিষ্কার হয়েছে। সেই নতুন নতুন তথ্যের আধারে আমার যা জ্ঞান রয়েছে সেই জ্ঞানটাকে পুনর্বিশ্লেষণ করাটাও কিন্তু গবেষণার একটা উদ্দেশ্য হওয়া উচিত। শুধুমাত্র যে বিষয়ে জ্ঞান আমার নেই সেই বিষয়ে জ্ঞান অর্জন করাটার রিসার্চ যেমন একটা অংশ হতে পারে, আর একটা অংশ হতে পারে যে বিষয়ে আমার জানা আছে, জ্ঞানের রাজ্যে অনেক পরিবর্তন হয়েছে, অনেক ডেভেলপমেন্ট হয়েছে, বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে, সেই উন্নতির আধারে যদি আমাকে নতুন ভাবে আমার জ্ঞানলব্ধ বিষয়কে আরেকটু যদি ডেভেলপ করতে পারি, নতুন কিছু সংযোজন করতে পারি, নতুন তথ্য যদি তার সাথে সংযোজিত করতে পারি, সেটাই গবেষণার একটা উদ্দেশ্য। অর্থাৎ সাধারণ একটা লক্ষ্য হচ্ছে অন্বেষণ করা। স্বাভাবিকভাবেই আমাদের সংস্কৃতের গবেষণা শব্দটার তৎসম শব্দই হচ্ছে, সেই দিক থেকে আমরা যদি অমরকোষ দেখি একটু, অমরকোষে গবেষণা শব্দের কিছু পর্যায়বাচক শব্দ আমরা পাচ্ছি। এক, পর্যবেক্ষণা, একটা হচ্ছে পরিষ্টি, প রয় দীর্ঘি মধ্যস্থলে টয় দীর্ঘি। পরিষ্টি শব্দটাও গবেষণা শব্দের পর্যায়বাচক। পর্যবেক্ষণা শব্দটাও প অন্তস্থ জয় রে বেকার মধ্যাহ্ন স মধ্যাহ্নয় আকার। পর্যবেক্ষণা শব্দটাও তোমার গবেষণার পর্যায়বাচক। আর অন্বেষণ তো বটেই, অন্বেষণা বা অন্বেষণ তো বটেই, এটা গবেষণা শব্দের পর্যায়বাচক শব্দ। কিন্তু এখন যদি বলি পরিষ্টি শব্দটার পর্যায়বাচক শব্দ কি, সেই বিষয়ে আমাদেরকে তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা যাচ্ছে তারও মনিয়ার উইলিয়াম, আমরা তো জানি মনিয়ার উইলিয়াম এই ডিকশনারি অফ ইংলিশ অ্যান্ড সংস্কৃত গ্রন্থে বলছেন গবেষণা শব্দের 18টা টেকনিক্যাল টার্ম হতে পারে, পারিভাষিক শব্দ হতে পারে। অন্বেষণ একটা, যেটা বললাম, পর্যবেক্ষণা একটা, অনুসন্ধান একটা, পরিষ্টি একটা, সংবীক্ষণ একটা, অবশ্যই গবেষণম একটা, নিরূপণ, জিজ্ঞাসা, মীমাংসা, মার্গণ বা মৃগণ বা মৃগয়া বা মৃগ, বিচারণা, তত্ত্বানুসন্ধান, বিচয়, বয়সী চ অন্ত্যস্ত, বিচয় মানেও গবেষণা, বিচারণম মানেও গবেষণা, বয়সী চ অন্ত্যস্ত যেমন এর মানেও গবেষণা, বয়দীর্ঘী চ অন্তস্থ দন্তন্য এর মানেও কিন্তু গবেষণা। আর বিবয়ন, বয়সী ব অন্তস্থ দন্তন্য। তাহলে 18টা মনিয়ার উইলিয়াম এ ডিকশনারি অফ ইংলিশ অ্যান্ড সংস্কৃত গ্রন্থে গবেষণা শব্দের 18টি পর্যায়বাচক শব্দের কথা উল্লেখ করলেন। অন্বেষণ, বারবার প্রসঙ্গ আসছে, খোঁজা, পর্যবেক্ষণ, অনুসন্ধান, পরিষ্টি, সংবীক্ষণ, নিরূপণ, জিজ্ঞাসা, মীমাংসা, মার্গণম বা যে পূর্বশাস্ত্র থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমরা যারা গবেষণা করি, যে বিষয়ে গবেষণা করি, পূর্বাচার্যরা বা ইতিপূর্বে এই বিষয়ে যারা গবেষণা করেছেন তাদের গ্রন্থগুলো আগে সংগ্রহ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই জন্য দেখো দণ্ডী যখন গবেষণা করছেন, কাব্যের লক্ষণ দিচ্ছেন, তারও এটা তো ওয়ান কাইন্ড অফ গবেষণা। তিনি বলছেন পূর্বশাস্ত্রানি সংহৃত্য প্রয়োগান উপলব্ধ চ, আমার পূর্বে যারা যারা গবেষণা করেছে এই বিষয়ে সেইখান থেকে তথ্য আহরণ তারা প্রথমে করছে, সেইগুলো তার অ্যাপ্লিকেশন দিচ্ছে। দেখো এই যে প্রথমে বললাম যুগোপযোগী হওয়া খুব ইম্পর্টেন্ট। সমাজকে আমার এই গবেষণাটা কতটা ভূমিকা দিচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারাও বলছে কিন্তু প্রয়োগান উপলব্ধ চ,
পূর্বাচার্যরা কিছু বলেছেন সেটাই আমি চোখ বন্ধ করে মেনে নিলাম, তা কিন্তু নয়। তার বর্তমান অ্যাপ্লিকেশন কি সেটাও কিন্তু বিচার করে দুটো শর্ত, আমার পূর্বে যারা যারা গবেষণা করেছে তাদের গ্রন্থগুলো প্রথমে জানা দরকার। অর্থাৎ আমি কিন্তু ভালো করে নোট করবে যারা গবেষণা করতে চলেছ, তোমাদেরকে তোমাদের গাইড বা যারা গবেষণা করবার চিন্তা ভাবনা করছো, যে বিষয়ে গবেষণা করছো বা করতে চলেছ সেই বিষয়ের উপরে ইতিপূর্বে যা যা কাজ হয়েছে, তোমার প্রথমে প্রশ্ন আসবে তাহলে স্যার কোথা থেকে জানবো যা যা কাজ হয়েছে? কত বিশ্ববিদ্যালয় রয়েছে ভারতবর্ষে, কোন বিশ্ববিদ্যালয়ে কোন সংস্কৃত বিভাগে কি বিষয়ে কাজ হচ্ছে কি করে জানতে পারবো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সমস্যার সমাধানের জন্য সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, তোমরা গুগলে গেলেই একটা বই পাবে, এ ডিরেক্টরেট অফ রিসার্চ, সংস্কৃত রিসার্চ, যতদূর সম্ভব 1955 থেকে 2010 পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে যা যা গবেষণা হয়েছে তাদের একটা লিস্ট, কোন বিশ্ববিদ্যালয়ে হয়েছে, কত সালে হয়েছে এবং কে করেছে তার একটা কিন্তু বিবলিওগ্রাফি সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির ওয়েবসাইটে, ওদের যেখানে ই বুক রয়েছে সেখানে কিন্তু ডিরেক্টরেট অফ রিসার্চ, সংস্কৃত রিসার্চ বলে একটা বই পাওয়া যায়, সেটা তোমরা দেখতে পারো। সেইটা দেখলে তুমি একটা ধারণা করতে পারবে যে তুমি যে বিষয়ে কাজ করতে চলেছ ওই সারাউন্ডিংস বা ওই বিষয়ে কি কি কাজ হয়েছে বা হয়নি। তোমার যারা যিনি গাইড হবেন তিনি, তার পক্ষেও জানা সম্ভব নয় কোন বিশ্ববিদ্যালয়ে কোন জায়গায় কি বিষয়ে গবেষণা হয়েছে বা হচ্ছে, জানা সম্ভব নয়, এটা ইম্পসিবল। তিনি তার ধারণা থেকে বলতে পারেন, তিনি পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট থেকে বলতে পারেন, পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ে কি কি হয়েছে তিনি জানতে পারেন, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে তার পক্ষে জানা সম্ভব নয়। সেই জন্য সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি এই কাজটা করেছে। এইটা তোমরা অবশ্যই যারা গবেষণা করছো বা করতে চলেছো বা চিন্তা ভাবনা করছো, এই বইটা অনলাইনে পাওয়া যায়, কিনবারও দরকার নাই, তোমরা ওয়েবসাইট সার্চ করলেই এই বইটা কিন্তু পেয়ে যাবে। এটা প্রথম কাজ, গবেষণা করবার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে এই বইটাকে আগে তোমাকে অ্যাকোয়ার করতে হবে। আমি যে জায়গায় ছিলাম, কেন এই জায়গায় আসছি বারবার, প্রথমেই বলছিলাম এমন একটা বিষয়ে গবেষণা করা দরকার যার বর্তমান সময়ে তার কোনো অ্যাপ্লিকেশন রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে, সমাজকে তুমি যাতে করে তোমার গবেষণার দ্বারা কিছু দিয়ে যেতে পারো। এমন গবেষণা কিন্তু ইউজিসি কিন্তু মান্যতা দিচ্ছে না, অন্তত এনইপিতে, নিউ এডুকেশনাল পলিসিতে, যে গবেষণাটা শুধু চর্বিত চর্বণ হবে, যে গবেষণাটার কোনো ইম্প্যাক্ট থাকবে না, সোশ্যাল ইম্প্যাক্ট থাকবে না, এই গবেষণার কোনো মূল্যই থাকবে না, এমন হতে পারে ইন ফিউচার সেটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে ইউজিসিতে, বা যায় না, অনেক ক্ষেত্রে যায়, কোনো কোনো ক্ষেত্রে যায় না, সবসময় অ্যাপ্রুভেল হলেই পিএইচডি জমা দেওয়ার পরে একটা কপি ইউজিসিতে যায়। হতে পারে ইন ফিউচার সমাজের ইম্প্যাক্ট নেই বলে সেই ক্যান্সেলও হয়ে যেতে পারে, হতেই পারে, কারণ তারা বারবার কিন্তু সোসাইটিকে কি প্রভাব ফেলছে এমন গবেষণার ক্ষেত্রে কিন্তু তারা বারবার ইম্পর্টেন্সের কথা তারা বারবার করে কিন্তু বলছে। দেখো দণ্ডী 7ম শতক, তিনি কি বলছেন, পূর্ব শাস্ত্রাণী সংগৃহ্য, আমার পূর্বে যারা যারা গবেষণা করেছেন কাব্যের লক্ষণ নিয়ে তাদের পড়াশোনাগুলো আমি ভালো করে আগে ফলো আপ করেছি, নোট করেছি, রিসার্চ করেছি, আর প্রয়োগান উপলব্ধ চ, ওই কাব্যের লক্ষ্যের প্রয়োজন কি, অ্যাপ্লিকেশন কি, সেটা বিচার করে আমি দণ্ডী কাব্য লক্ষণম ক্রিয়াতে কাব্যের লক্ষণ করতে চলেছি। শরীরং তাবৎ ইষ্টার্থ ব্যবচ্ছিন্না পদাবলী, যাই হোক। দেখো রিসার্চ মেথোডোলজি, গবেষণা নিউ একটা ইনভেনশন হতে পারে, কিন্তু 7ম শতকে কিন্তু যারা কাজ করেছেন তারা কিন্তু এই বেসিসেই, এই থিওরির বেসিসেই কিন্তু কাজ করেছে। তারাও কিন্তু সোশ্যাল ইম্প্যাক্টের কথা কিন্তু বারবার করে তাদের আলোচনার মধ্যে যে বিষয়ই করুক সেটা কিন্তু তারা ভাবছেন। 1 2 নাম্বার, গবেষণার কি স্টেজ হতে পারে, এগুলো তো আমি বারবার বলছি রিসার্চ মেথোডোলজি একটা মডার্ন একটা টপিক,
আমরা যখন 2009 বা 10-এ পিএইচডি করেছি তখন এই কোর্স ওয়ার্কের সিস্টেম এসছে। তার আগে কোর্স ওয়ার্ক ওইভাবে শেখানো হতো না, হাতে কলমে কাকে রিসার্চ বলে, বিব্লিওগ্রাফি কি করে করতে হবে, ফুটনোট কি করে করতে হবে, তার কি কি মেথোডোলজি হবে, এগুলো যার কাছে যে কাজ করতো সেই শিক্ষক থেকে শিখিয়ে দিতেন। হাতে ধরে গবেষণার এই কোর্স ওয়ার্ক করানো হতো না বিফোর 2008 বা 9 থেকে ইউজিসি বললো একটা কোর্স ওয়ার্ক করতে হবে, দ্যাট ইজ ম্যান্ডেটরি। সেখানে কি করা হবে, সেখানে শেখানো হবে কি করে গবেষণা করতে হয়, হাতে কলমে শেখানো হবে। কিন্তু দেখো গবেষণার কি ক্রম হতে পারে সেটাও কিন্তু আমাদের প্রাচীন আচার্যরা কিন্তু বারবার করে এই নিয়ে আলোচনা করছেন। সেখানে বলছে যে বিষয়শ্চৈব পূর্বপক্ষ তথোত্তরম নির্ণয়শ্চেতি পঞ্চাঙ্গম শাস্ত্রে অধিকরণং বিদু। বিষয়, কন্টেন্ট, বিষয়, দুবার বিষয় শব্দটা আসছে। বিষয় বয়সী মধ্যনস্য অন্তস্থ একটা শব্দ, আর একটা হচ্ছে বয়সী তালবস্য অন্তস্থ। এই তালবস্য অন্তস্থ মানে হচ্ছে যেখানে যেখানে তোমার কনফিউশন রয়েছে, সংশয় রয়েছে, একটা কন্টেন্ট থাকবে বিষয়শ্চৈব বয়সী তালবস্য অন্তস্থ, যার মানে হচ্ছে কনফিউশন ইন হিজ অর হার রিসার্চ এরিয়া। যে যে বিষয়ে গবেষণা করছে সেই বিষয়ে তার কিছু কনফিউশন জেগেছে, মনে সংশয় আছে, সংশয় থাকলে তা নিরাকরণ করতে হবে। তাহলে ফার্স্ট পার্ট হচ্ছে কন্টেন্ট, বিষয়। সেকেন্ড পার্ট হচ্ছে বিষয় বয়সী তালবস্য অন্তস্থ, যার মানে হচ্ছে সংশয়, কনফিউশন। 3 নাম্বার বিষয়শ্চৈব পূর্বপক্ষ, একটা পূর্বপক্ষী থাকবে। আমরা দর্শনের গ্রন্থগুলোতে প্রায় দেখি আস্তিকরা বলবার আগে তারা এমনিতেই পূর্বপক্ষী হিসাবে নাস্তিকদের 3টে দল কল্পনা করে, যেখানে হয়তো কোনো পূর্বপক্ষী নেই, নিজেরাই পূর্বপক্ষী হিসাবে একটা মতকে উদ্ধার করে। পূর্বপক্ষ তথোত্তরম, তারপর উত্তরপক্ষী। তাহলে 4টে স্টেজ হলো। তারপরে হচ্ছে নির্ণয়, তারপরে তোমার কনক্লুশনে আসবে, উপসংহারে তারপরে তুমি আসবে। গবেষণার ক্ষেত্রেও আমরা মোটামুটি কম বেশি তাই করি। বিষয়শ্চৈব পূর্বপক্ষ উত্তরপক্ষ, এই 4টে স্টেজ অতিক্রম করবার পরে আমরা সিদ্ধান্তে আসি। ঠিক আছে, এই মোটামুটি ভাবে গবেষণার একটা যে সাধারণ আমরা শাস্ত্রগত দিক থেকে আমরা এরকম পাই। এরপরে আমি যে জিনিসটা আমি বারবার করে বলবো সেই জিনিসটা হচ্ছে এই যে আমরা গবেষণা করব, গবেষণার ফল কি, কি লাভ, বেনিফিট কি। আমি প্রথমেই শুরু করেছিলাম যেটা দিয়ে 3 রকম 4 রকম হতে পারে। এক তো আমার যেটা অজানা বিষয়, অদেখা বিষয়, অপরিচিত বিষয়, সেই বিষয়ের সাথে আমি পরিচিত হচ্ছি, অ্যাকাস্টম হচ্ছি, এটা গবেষণার দ্বারা হতে পারে। 2, পূর্বে আমার একটা জ্ঞান ছিল, পূর্বলব্ধ যে জ্ঞান, সেই জ্ঞানের সত্যতা যাচাই করা বা সেটাকে আরো সংস্কৃত করা, সংশোধন করা, পরিমার্জিত করা, এটা গবেষণার মধ্যে আমরা লাভ করি। যে সময় আমার জ্ঞান ছিল তারপরে শিক্ষা বিষয় গবেষণাতে অনেক প্রোগ্রেস হয়েছে, নতুন তথ্য আবিষ্কৃত হয়েছে। সেই নতুন তথ্যের আঙ্গিকে আমার পূর্ব স্বীকৃত যে তত্ত্ব বা সিদ্ধান্ত সেইটাকে বিচার করা, পুনর্নবীকরণ করা, পুনর্বিশ্লেষণ করা, এটাও প্রথমে বলেছি। 3 নাম্বার যেটা খুব ইম্পর্টেন্ট, রিসেন্ট টাইম গবেষণার ক্ষেত্রে ইউজিসি বারবার করে যেটা কথা গবেষণার ক্ষেত্রে বলা হচ্ছে সেটা হচ্ছে জ্ঞানের বিভিন্ন শাখার বিভিন্ন মত থাকতে পারে, পথ থাকতে পারে। ইন্টারডিসিপ্লিনারিতে গবেষণা করা। আমি সংস্কৃতের একটা বিষয়, সংস্কৃতের বিষয়ের সাথে আমি হিস্ট্রির একটা কম্পারেটিভ স্টাডি করতে পারি, সংস্কৃতের সাথে আমি দর্শনের একটা কম্পারেটিভ স্টাডি করতে পারি, আমি পলিটিক্যাল সায়েন্সের একটা কম্পারেটিভ স্টাডি করতে পারি। জ্ঞানের যে বিভিন্ন শাখা, প্রত্যেক শাখার বিভিন্ন মত এবং পথ এবং তথ্য রয়েছে, সেগুলোর মধ্যে একটা সামঞ্জস্য বিধান করা, ইন্টারডিসিপ্লিনারি বিষয়ে গবেষণা করা। সংস্কৃতের সাথে বাংলা যেতে পারে, সংস্কৃতের সাথে হিস্ট্রি যেতে পারে,
সংস্কৃতের সাথে পলিটিক্যাল সায়েন্স যেতে পারে। অর্থাৎ জ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে যদি একটা আমরা সংযোগ সাধন করতে পারি, এটাও কিন্তু একটা গবেষণার একটা বিষয় হতে পারে। সেটা যিনি কাজ করবেন বা যিনি কাজ করাবেন তার মান্যতার উপর নিশ্চয় নির্ভর করছে। এটা ভাবা দরকার। ইন্টারডিসিপ্লিনারি বিষয়ে গবেষণা করাটা খুব উপযোগী হয়ে দাঁড়িয়েছে আজকের বিষয়ে। সংস্কৃতের একজন কবির সাথে যদি আমরা শেক্সপিয়ার বা ওয়ার্ডসওয়ার্থ এদের যদি বিষয়ে যদি কম্পারেটিভ স্টাডি করতে পারি, খুব গুরুত্বপূর্ণ হতে পারে। আমাদের যে বর্তমান আমাদের সংস্কৃতের যেগুলো তথ্য দিই, আমরা তো প্রত্যেকটাই কলেজ বিশ্ববিদ্যালয়ে আলাদা, অন্তত পশ্চিমবঙ্গে এলএলবি পড়ানো হয়। আমি কালকেই একটা নতুন সেন্ট্রাল সংস্কৃত ওয়েবসাইটে দেখলাম পড়ানো হচ্ছে। এবং সংস্কৃততে যে শাস্ত্রে যে বিধিশাস্ত্রের কথা বলা আছে তার বেসিসে এলএলবি পড়ানো হবে। তাহলে এইটাও একটা গবেষণার একটা ধারা। অর্থাৎ বিধিশাস্ত্রটা কিন্তু, লটা কিন্তু আজকের বিষয় না, অতি প্রাচীন একটা বিষয়। আমাদের শাস্ত্রকার এই নিয়ে আলোচনা করেছে। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু, এই ইন্টারডিসিপ্লিনারি বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা গবেষণার একটা বিষয় হতে পারে বলে আমার মনে হয়। এইগুলো গবেষণা করলে ছাত্রদের সোশ্যাল ইম্প্যাক্ট অনেক বেশি পড়বে, কাজ করতেও ভালো লাগবে, একটা মডার্ন একটা পার্সপেক্টিভও পাওয়া যাবে। ঠিক আছে, এইটাও একটা গবেষণার একটা অবশ্যই একটা উদ্দেশ্য বা ফল আমরা লাভ করতে পারি। 3 নাম্বার, আমাদের তো সংস্কৃতের বিশাল একটা ভান্ডার রয়েছে, ম্যানাস্ক্রিপ্ট। অনেক পুঁথি রয়েছে, কিছু উদ্ধার হয়েছে, হয়তো 90% উদ্ধারই হয়নি। সেই ম্যানাস্ক্রিপ্টে উদ্ধার করলে নতুন নতুন জ্ঞানের সংযোজন হতে পারে। ম্যানাস্ক্রিপ্ট এডিটিং এর জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, পশ্চিমবঙ্গে রবীন্দ্র ভারতীর বেদ ভবনে বা এশিয়াটিক সোসাইটিতে, সংস্কৃত সাহিত্য পরিষদে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ম্যানাস্ক্রিপ্ট এডিটিং ভালো করে শেখানো হয়, হাতে কলমে শেখানো হয়। এইটাও একটা গবেষণা, খুব ইম্পর্টেন্ট একটা সেক্টর। বা অনেক রেয়ার বুক রয়েছে, সেই সমস্ত রেয়ার বুকের উদ্ধার করাটাও খুব গুরুত্বপূর্ণ একটা গবেষণার বিষয়। এইগুলো আপনারা বা তোমরা গবেষণার ক্ষেত্রে ভাবলে সমাজ উপযোগী, সময় উপযোগী একটা বিষয় হয়ে উঠতে পারে। এইরকম বিষয় কিন্তু তোমরা সবসময় ভাববে। আরেকটা জিনিস আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি তোমাদেরকে, যেটা হচ্ছে গবেষণা তো বিভিন্ন পর্যায়ে থাকে। গবেষণা কিন্তু সবসময় একটা সায়েন্টিফিক ওয়ে, একটা সুশৃঙ্খল একটা কর্মধারা, কাজের একটা চেইন, প্রত্যেকের সাথে প্রত্যেককে একটা ইন্টাররিলেটেড, তারা সুশৃঙ্খল, একটা সায়েন্টিফিক। অর্থাৎ গবেষণার ক্ষেত্রে গবেষক যিনি হবেন তার যেমন একটা অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি থাকবে। দেখো, আমাদের ছোটবেলা থেকে আমাদের বাচ্চাদেরকে শেখানো হয় টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হোয়াই, হোয়াট এবং হাউ বারবার করে বাচ্চাকে শেখানো হচ্ছে। তারা এইসব গবেষণার জন্য শেখানো হচ্ছে না, কিন্তু তাদের, কারণ আমাদের তো এই যে বিদেশি পড়াশোনাটা, এটা ইংরেজদের কাছ থেকে আমরা পেয়েছি। তারা দেখো ছোটবেলা থেকেই বাচ্চাকে শেখাচ্ছে ওয়াই, হোয়াট এন্ড ওয়াই, ওয়াই, হোয়াট, হাউ। এই 3টে বিষয় হচ্ছে গবেষণা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যে গবেষণা হবে, গবেষক হবে, তার তো একটা অনুসন্ধান দৃষ্টিভঙ্গি থাকবে। তার মনে যত বেশি ওয়াই, হোয়াট, হাউ এই 3টে প্রশ্ন তার মনে যত বেশি আসবে, তার গবেষণাটা তত গুরুত্বপূর্ণ, তত তথ্যলব্ধ, তত উচ্চমানের হবে। কেন, কিভাবে, কি? আমরা যখনই কোনো কিছু পড়ব, আমরা আগের পড়াশোনাটা এইভাবে তো আমরা পড়াশোনা করিনি। পড়াশোনাটা এইভাবেই হওয়া উচিত। প্রত্যেকটা বিষয়ে এই ওয়াই, হোয়াট, হাউ এই 3টে জানা কিন্তু আমাদের খুব জরুরি। যার এই অনুসন্ধান, কেন বলছি, গবেষক হতে গেলে, তোমরা গবেষক হতে চলেছো বা গবেষক হবে,
গবেষণায় প্রধান সহায়ক হচ্ছে যে গবেষক, তার একটা তীক্ষ্ণ, সর্বতোদিশারী, অনুসন্ধানী তার একটা দৃষ্টি থাকা দরকার, তার একটা বিশ্লেষণী ক্ষমতা থাকা দরকার এবং গূঢ় চিন্তা থাকা দরকার। এই তিনটে বিষয় খুব গুরুত্বপূর্ণ গবেষকের বা গবেষিকার। তার যে সে কখনোই বায়াসড হবে না, তার দৃষ্টিভঙ্গিটা স্বচ্ছ হবে, তার দৃষ্টিভঙ্গিটা সর্বতোবিষারী হবে, তার দৃষ্টিভঙ্গিতে সে যদি কোনো ইজিমে বিশ্বাস করে, কোনো মতবাদে বিশ্বাস করে, সেই মতবাদ যেন তার শাস্ত্রকে তার গবেষণায় কোনোভাবে প্রভাবিত করতে না পারে। অর্থাৎ সুচারু, তীক্ষ্ণ, সর্বতোদিশারী, অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি থাকা খুব জরুরি গবেষকের। যতবার অনুসন্ধানে দৃষ্টি থাকবে, এই তিনটে ডাব্লুর ধারণা, এই তিনটে ডাব্লু যত তার মনে, ওয়াই, হোয়াট এবং হাউ, এই তিনটে জিনিস যত তার মনে জাগবে, তত তার গবেষণাটা তত ভালো হবে, তত সে সিদ্ধান্তের দিকে পৌঁছানো, তার বিশ্লেষণী শক্তিটা তত বেশি গুরুত্বপূর্ণ হবে। এবং গবেষণা অবশ্যই একটা সুশৃঙ্খল একটা কর্মধারা, একটা সায়েন্টিফিক, এটা সায়েন্টিফিক ওয়েতে গবেষণা করা দরকার, পাংচুয়াল হওয়া দরকার। এবং আমরা যখন গবেষণা করব, গবেষণার যে বিভিন্ন তো পর্যায় রয়েছে, স্টেপ রয়েছে, গবেষণার স্টেপের ক্ষেত্রে আমি প্রথম বিষয় হচ্ছে বিষয় নির্বাচন, চয়েস অফ টপিক। কি বিষয়কে আমি চয়েস করব? যারা গবেষণা করছো তারা এটা ভাববে। প্রথম গবেষণা করতে গেলেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি র্যাঙ্ক বেরোচ্ছে, পিএইচডি র্যাঙ্ক বেরোলেই ছাত্রছাত্রীরা তোমার টপিক নিয়ে ছোটাছুটি করে, স্যারদেরকে জিজ্ঞেস করে, আমাদেরকে জিজ্ঞেস করে, কিন্তু তার মনে কিন্তু প্রথমে আসা দরকার, এইটা কিন্তু খুব ভুল। একটা বিষয়ে গবেষণা করতে গিয়ে প্রথমেই তার দাদা দিদি যারা দেহব্রত প্রথমেই শুরু করলো, সত্যি কথা ছাত্র টিএমএ পাস করে কি করেই বা জানবে? কিন্তু গবেষণার ক্ষেত্রে ছাত্র বা ছাত্রীদের যে বিষয়ে পড়বে তার এটা সিদ্ধান্ত হওয়া খুব জরুরি, তার সিদ্ধান্ত হওয়া জরুরি, তার নিজের সিদ্ধান্ত হওয়া কিন্তু খুব জরুরি। কি বিষয়ে সে গবেষণা করবে তাকেই বিষয়টা প্রথমে চয়েস করাটা খুব দরকার। কোনো দাদা দিদি স্যার ট্যার নয়, নিজেকে ভাবা দরকার। তারপরে তো আমি তো প্রথমেই বললাম, ওই যে বইটার কথা বলো, ওই বইটা হলে তার একটা ধারণা হতে পারে, তার নিজস্ব একটা ভালো লাগার জিনিস থাকবে। তো কিন্তু দুর্ভাগ্য, আমরা আমাদের কাছে যা ফোন টোন আছে, আমরা দেখি প্রথমে যে স্যার কি বিষয়ের উপর কাজ করব, কিন্তু তার নিজস্ব কোনো চয়েস নেই। এটা থাকা কিন্তু খুব জরুরি। চয়েস যদি না থাকে তাহলে তোমার দৃষ্টিভঙ্গিটা, অনুসরণ দৃষ্টিভঙ্গিটা, বিশ্লেষণী শক্তিটা আমি কি করে বুঝবো? অতএব উপযুক্ত বিষয় নির্বাচন গবেষণার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। গবেষক বা গবেষিকা যে বিষয়টি নির্বাচন করবে তা করবেন, সেই সম্পর্কে তার গভীর এবং বিস্তৃত জ্ঞান থাকা দরকার, না হলেও সেই বিষয়ে পড়াশোনা করা দরকার। এবং যে বিষয়ে গবেষণা করবার জন্য তুমি মনস্থির করছো তার গুরুত্ব এবং তার তাৎপর্য সম্পর্কে তাকে জানা থাকা। ওই যে বললাম, প্রথমেই বলছিলাম বারবার, যেটা আমি বারবার গুরুত্ব দিচ্ছি, এনইপিতে বারবার গবেষণার বিষয় এমন নেওয়া উচিত যেটা সোশ্যাল ইম্প্যাক্ট রয়েছে, সমাজকে যেন আমরা কিছু দিয়ে যেতে পারি। অতএব গবেষণার বিষয়ে গুরুত্ব, তার তাৎপর্য কি, তার ইউটিলিটি কি, সোসাইটির ইম্প্যাক্ট কি, এই বিষয়ে কিন্তু যে গবেষণা করতে চলেছে তার ক্লিয়ার নলেজ থাকা দরকার। বিষয়টি অবশ্যই এক্সটেন্সিভ হবে এবং ইন্টেন্সিভ হবে, মানে ব্যাপক হবে কিন্তু নিবিড় হবে। আবার দুই প্রকার হতে পারে, দু রকম হতে পারে। কেউ এমন একটা কাজ করলো, বিরাট একটা এক্সটেন্সিভ একটা রিসার্চ করছে। অর্থাৎ এক্সটেন্সিভ রিসার্চ বলতে মনে করে সে প্রায় 1000 বছরের সংস্কৃত সাহিত্যের কোন একটা বিষয় নিয়ে আলোচনা করছে, এটা ব্যাপক বিরাট একটা এরিয়া। আবার কেউ একটা হয়তো 100 বছরের সংস্কৃত সাহিত্য বা কোন একজন কবির কোন একটি মহাকাব্য নিয়ে কাজ করছে, এটা হচ্ছে ইন্টেন্সিভ, নিবিড়।
সংক্ষিপ্ত, কিন্তু এটা ইন্টেন্সিভ। দুই প্রকারই আমাদের গবেষণা হতে পারে, একটা এক্সটেন্সিভ রিসার্চ হতে পারে, একটা ইন্টেন্সিভ রিসার্চ। আকারে বড়, কেউ হয়তো রামচন্দ্র গুণচন্দ্রের নাট্য দর্পণের উপরে কাজ করছে, বিরাট এরিয়া কাজ হয়েছে। কেউ যে পুরো নাট্যশাস্ত্র নিয়ে কাজ করছে, কেউ হয়তো নাট্যশাস্ত্রের একটা অধ্যায়, ষষ্ঠ অধ্যায় রসাধ্যায় নিয়ে কাজ করছে, ইন্টেন্সিভ। কিন্তু তুমি যখন বিষয় নির্বাচন করবে, তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে এই বিষয়ে তুমি কি উপযুক্ত এলিমেন্ট, উপকরণ আছে না নেই, লিখবার মতন তথ্য, লিখবার মতন উপাদান তোমার কাছে আছে বা নেই। উপকরণ দুর্লভ হলেও একান্তভাবে অসম্ভব নাও হতে পারে, তুমি পেতেও পারো পরে। অতএব গবেষণার ক্ষেত্রে গবেষকের তার নিজের কি ক্ষমতা রয়েছে, অতএব আয়নার সামনে দাঁড়াবার দরকার, আমার কি ক্যাপাবিলিটি রয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা করি না। আমরা ভাবছি আমি জিআরএফ পেয়ে গেছি, আমি পিএইচডি করার যোগ্য, বড় গবেষক হতে পারবো, কিন্তু আমার এই বিশ্লেষণী শক্তি নেই, অনুসন্ধানী দৃষ্টি নেই, সর্বতবিচারী মন নেই, আমার একটা ভাবধারাতে বিশ্বাস করি, সেই ভাবধারা আমার পড়াশোনাকে প্রভাব ফেলছে, আমি জানি না কি বিষয়ের উপরে কাজ করব, যদিও জানি তাতে কত উপকরণ আছে বা নেই, আমি বইপত্র পাবো না আমি জানি না। তার থেকে বড় কথা, আমি আমার নিজের ক্যাপাবিলিটি সম্পর্কে ওয়াকিবহাল নই। আর লাস্ট, যেটা বারবার আমি প্রথম থেকে শুরু করেছি, নির্বাচিত বিষয়টি কি উপযোগিতা রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে, সেটা জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কাকে জানতে হবে? আমাকে জানতে হবে না, তোমার গাইডকে জানতে হবে না, তোমার জানা খুব জরুরি। অতএব চয়েস অফ রিসার্চ ইজ মোস্ট ভাইটাল পার্ট অফ রিসার্চ। এইটা যদি গোলমাল হয়ে যায়, তোমার গবেষণা কি কোন দিকে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। কিন্তু যদি এইটা ঠিকঠাক করতে পারো, তোমার কতদূর পড়াশোনা আছে তুমি শুধু জানো, তোমার গাইড জানে না, বা তুমি যাকে ফোন করে জিজ্ঞেস করছো, দাদা আমাকে, স্যার আমাকে বলুন কি বিষয়ে কাজ করব, তার পক্ষেও জানা সম্ভব না তোমার কোনটা ভালো লাগার জায়গা। দাদার ভালো লাগার জায়গা, স্যারের ভালো লাগার জায়গা, কিন্তু তোমার ভালো লাগার জায়গা হতে পারে না। এইটাই আমার বর্তমান ছাত্রছাত্রীদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ সমস্যার বিষয়। যারাই ফোন করে আমাদের কাছে, মাঝে মধ্যে ফোন আসে, তারাই কিন্তু দেখি এই কথাটাই তারাই কিন্তু বলে। অতএব চয়েস অফ রিসার্চ কিন্তু গবেষণার প্রথম এবং সবচেয়ে আমি মনে করি গুরুত্বপূর্ণ স্তর। এটা যদি ঠিক না হয়, তুমি গবেষণায় ভেসে যাবে, 5 বছরেও কিছু করতে পারবে না, কিছুতেই কিছু করতে পারবে না, প্রথমত। দ্বিতীয়ত, এই যে বললাম গবেষণা করতে গিয়ে আমার জানা দরকার এই টপিকের উপরে আমার কি উপযুক্ত বইপত্র আছে বা নেই। এখন ইন্টারনেটের যুগ, ভারতবর্ষের বিভিন্ন যে বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে, বইয়ের দোকান আছে, তার ক্যাটালগ গুগলে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সার্চ করে তো দেখতে হবে, দাদা দিদি স্যার করে দেবেন না কিছু। তোমরা যদি ভাবো গবেষণা করছি, গাইড আমার সব করে দেবে, কিচ্ছু করবেন না। গাইডের কাজ কিন্তু তবু কিছু কিছু পশ্চিমবঙ্গের করে, উইথ ডিউ রেসপেক্ট, বাইরের গবেষকদের কথা বলছি, যারা বাঙালিরা বাইরে কাজ করতে যাচ্ছে, ছেলে মেয়েরা, তাদের কি করুণ পরিণতি হচ্ছে। তারা বলছে তোমরা তোমাদের দাদাদের কাছে, স্যারদের কাছে কিছু করে নিয়ে এসো, আমরা সই করব। আমি নাম করবো না, বড় বড় বিশ্ববিদ্যালয়ের, সেন্ট্রাল ইউনিভার্সিটির এই অবস্থা। কিন্তু আমিও মনে করি আমার ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গের থেকে বাইরে যাওয়া ভালো। কিন্তু গবেষণার ক্ষেত্রে এই প্রবলেমটা একটা জরুরি প্রবলেম, একটা বড় প্রবলেম। আমরা জানি না কি বিষয়ে গবেষণা করব, আমি আমার ক্যাপাবিলিটি সম্পর্কে ওয়াকিবহাল নই, আমি জানি না কি বিষয়ে কাজ করতে গিয়ে তার কি কি বই রয়েছে, খুঁজেই দেখবো না আমি। সমস্যা তো এই। অতএব আমার জানা দরকার যে বিষয়ে কাজ করতে চলেছি, আমার জানা দরকার এই বিষয়ে ডাটা কালেকশন এবং ইকুইপমেন্ট আদৌ আছে বা নেই। অর্থাৎ গবেষণার ক্ষেত্রে গবেষককে তার নির্বাচিত বিষয়ে ইতিপূর্বে যা যা বইপত্র রয়েছে তার একটা বড় তার লাইব্রেরি থাকা দরকার।
সে ই লাইব্রেরি হতে পারে, প্রিন্টেড লাইব্রেরি হতে পারে। এবং সুনির্দিষ্ট কিছু গ্রন্থ থেকে আবশ্যকীয় তথ্য সংগ্রহ যাতে করে করতে পারে এটাও ভাবা দরকার। অতএব গবেষককে জানতে হবে, তোমরা গবেষণা করবে, তোমাদেরকে জানা জরুরি কোন কোন গ্রন্থ থেকে আমি যে বিষয়ে কাজ করছি, কোন গ্রন্থ থেকে বা কোন কোন গ্রন্থ থেকে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমি তথ্য সংগ্রহ করতে পারবো। কেন এই কথাটা বলছি? এইটা খুব গুরুত্বপূর্ণ, হচ্ছে সোর্স। রিসার্চের সোর্স মানে বিবলিওগ্রাফি। আমার বিবলিওগ্রাফি যত ভালো হবে আমার গবেষণা তত ভালো। বিবলিওগ্রাফি মানে যে যে বই থেকে আমি আমার গবেষণার উপযোগী তথ্য সংগ্রহ করতে পারবো, দ্যাট ইজ কল্ড বিবলিওগ্রাফি। গ্রন্থসূচি, আমার গ্রন্থসূচি যত ভাস্ট হবে, যত এক্সটেন্সিভ হবে, তত আমার গবেষণাটা তত ভালো হবে। অর্থাৎ কোন কোন গ্রন্থ থেকে আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমার গবেষণার উপযোগী তথ্য এবং উপকরণ সংগ্রহ করতে পারবো, দ্যাট ইজ মোস্ট ভাইটাল একটা পার্ট হচ্ছে রিসার্চ। অর্থাৎ বিবলিওগ্রাফি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দু রকম গ্রন্থ হতে পারে বা তিন রকম গ্রন্থ হতে পারে। একটা হচ্ছে প্রাইমারি, যেটা এখান থেকে প্রত্যক্ষভাবে তথ্য পাবো। একটা হচ্ছে সেকেন্ডারি, যেটাকে বলে আমরা গৌণ উৎস বলি, সমালোচনামূলক বিভিন্ন বই, যেখানে আমি ওই বিষয়ে অনেক আলোচনা কেউ করেছে। আর একটা টার্টিয়ারি বলে তৃতীয় প্রকারের একটা গবেষণার একটা সোর্স হয়ে থাকে, টার্টিয়ারি, টার্টিয়ারি সোর্স। মানে সেকেন্ডারি সোর্সের পরেও সেইটারও আরো ইলাবোরেট আলোচনা যে উৎসতে আমরা পাই তাকে বলা হয় টার্টিয়ারি সোর্স। তাহলে তিন ধরনের সোর্স অফ রিসার্চ হতে পারে। তিন ধরনের গ্রন্থ আমাকে কালেক্ট করতে হবে। কিছু গ্রন্থ যে বিষয়ে কাজ করছি তার সাথে ডাইরেক্ট ভাবে অ্যাপ্লিকেবল, কিছু গ্রন্থ আমাকে বের করতে হবে যেগুলো সেকেন্ডারি, সেইটার উপরে কেউ কাজকর্ম করেছে, ঘুরিয়ে ফিরিয়ে এধার ওধার করে হোক, পরোক্ষভাবে কিছু কাজকর্ম রয়েছে, গৌণ উৎস বলছি বা সহায়ক উৎস বলছি। আর থার্ড পার্ট হচ্ছে টার্টিয়ারি সোর্স, যেটা গৌণ উৎসের পরেও আরো কিছু কিছু সোর্স হতে পারে সেগুলো। তাহলে ঠিক আছে, আমি একটা টপিক চয়েস করেছি। টপিক চয়েসটা আমার মোটামুটি নিজে পড়াশোনা করে একটা নিবিড় বা এক্সটেন্সিভ বা ইন্টেন্সিভ বা দুই প্রকারই তথ্য সংগ্রহ করেছি। আমার নিজের উপরে নিজের দক্ষতা সম্পর্কে আমি সচেতন, আমার কতটা জ্ঞান পরিমাপ রয়েছে আমি সচেতন। এরপরে কি করব, বইগুলো কালে বিভিন্ন বই, আমার যে বইপত্র, সেই বইপত্র থেকে আমি প্রচুর গ্রন্থ সংগ্রহ করেছি। সেই গ্রন্থ থেকে আমি ডাটা কালেকশন করে নিয়েছি। যে বিষয়ে কাজ করব সেই বিষয়ের উপযোগী আমি তথ্য এবং উপকরণ, যেটাকে আমরা বলি ডাটা কালেকশন ইকুইপমেন্ট, আমি বিষয় কেন্দ্রিক তথ্য সংগ্রহ করেছি, উপকরণ সংগ্রহ করেছি। কোথা থেকে উপকরণগুলো পাবো, তথ্যগুলো পাবো? আমার কাছে যত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লব্ধ যত গ্রন্থ থাকবে সেখান থেকে আমি উপকরণগুলো সংগ্রহ করেছি। ডাটা কালেকশন আমার কমপ্লিট। গবেষণার থার্ড স্টেজ হচ্ছে ডাটা কালেকশন। আগে আমাকে ডাটা কালেকশন করে নিতে হবে, এবং আমি যখন ডাটা কালেকশন করব, তখন একটা বিষয় আমার জানা দরকার, আমি কিন্তু কিচ্ছু চোখ কান নাক বন্ধ করে সব ডাটা কালেকশন করব। 1000টা পেলে 1000টা ডাটা কালেকশন করে নেব। প্রথম স্তরে কিন্তু আমি ভাববো না যে এইটা আমার উপযোগী হলো না, আমি যা পাচ্ছি আমি ডাটা কালেকশন করে নেব। আজকের সময় গবেষণা এরকম হয় না। আমি দেখেছি কলকাতায় যাদবপুরে গবেষণা করতে গিয়ে দেখতাম যে বিভিন্ন লাইব্রেরিতে আমাদের ম্যাডামরা যারা গবেষণা রিসার্চ মেথোডোলজি পড়াতেন তারা বলতেন যে গবেষণা যখন করবে গবেষকের ব্যাগে কিছু থাকুক আর নাই থাকুক একটা ডায়েরি এবং পেন অবশ্যই থাকবে। সে যেখানেই যাবে, যে লাইব্রেরিতেই যাবে, যে বইটি পড়বে সঙ্গে সঙ্গে সেটা নোট ডাউন করবে। বইটার নাম, এডিটরের নাম, কোথা থেকে বেরিয়েছে, কত সালে বেরিয়েছে, কোন জায়গাগুলো পেজ নাম্বার মেনশন করেছে খাতায় ডেট ধরে ধরে লিখে রেখে দেবে।
কেন বলছি, অভিজ্ঞতা থেকে বলছি। অনেক ছাত্রছাত্রী কাজ করতে যায়, লাইব্রেরিতে গেল, বইটা পড়লো, নোট করে নিয়ে এলো, বইটার নাম কিন্তু নোট করে নিয়ে এলো না, কিন্তু যেটুকু তথ্য তার লাগবে সেইটুকু নোট করে নিয়ে চলে এলো। তারপরে যখন তার ফুটনোট দিতে হবে, তার রেফারেন্সিং করতে হবে, তখন সে ভুলে গেছে কিন্তু 4 বছর আগে কোন লাইব্রেরিতে গিয়ে কি তথ্য সংগ্রহ করেছে সে অলরেডি ভুলে গেছে। তাহলে সে কি করে তার রেফারেন্সিং করবে? উইদাউট রেফারেন্সিং ওই ধরনের মন্তব্যের কোনো জাস্টিফিকেশন নেই। এই জন্য বলছি, তোমরা যারা গবেষণা করবে, ব্যাগেতে কিছু থাকুক না থাকুক, একটা ডায়েরি এবং একটা পেন অবশ্যই থাকবে। যে লাইব্রেরিতেই যাবে, যেখানেই যাবে, যে স্যারের কাছে যাবে, সঙ্গে সঙ্গে উনি যা বলবে সেটা নোট করবে। অবশ্যই সোর্সটা নোট করে নেবে, ডেটটা নোট করে নেবে। তাহলে কোন কোটেশন লিখছো কোনো বই থেকে, হঠাৎ পড়তে পড়তে একটা বই থেকে তুমি একটা কোটেশন পেয়েছো, তোমার মনে হলো এই কোটেশনটা আমার রিসার্চের উপযোগী, সঙ্গে সঙ্গে নোট ডাউন করে নাও খাতায়, তার ডেট লিখে রাখো, কোথায় থেকে বইটার নাম, কোথা থেকে পাবলিশ হয়েছে, কত সালে পাবলিশ হয়েছে, কত নাম্বার এডিশন, কে এডিটর, এবং শ্লোক নাম্বার লিখে রেখে দাও। তখন বুঝতে পারবে না, তখন বুঝতে পারবে যখন তোমার লাস্টে গিয়ে ফুটনোট এন্ডনোট করতে হবে, রেফারেন্সিং করতে হবে, তখন তোমার মাথা খারাপ হয়ে যাবে যে এই তথ্য কোথা থেকে পেয়েছিলাম, আমি তো ভুলে গেছি। কারণ 4 বছর আগে এই তথ্যটা ওই লাইব্রেরিতে গিয়েছিল, মনে রাখা সম্ভব নয়। অতএব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা কাজ করবে প্রথম দিন থেকে, এই যে প্রথমেই বললাম, গবেষণা একটা সায়েন্টিফিক ওয়ে এবং সুশৃঙ্খল একটা কর্মধারা। যদি তুমি এইভাবে যদি পাংচুয়ালি, নিয়মানুবর্তী ভাবে, নিয়মানুসারে যদি কাজ এগিয়ে যেতে পারো, তাহলে কিন্তু গবেষণাটা অনেক, তোমার পক্ষে কাজটা করাটা, হ্যান্ডেল করার অনেক সুবিধা হবে। নচেত কিন্তু বারবার তোমাকে বেগ পেতে হবে, ওই গুরুত্বপূর্ণ কোটেশনটা রেফারেন্স না পেলে সেই কোটেশনের কোনো মূল্যই নেই। তখন উইদাউট রেফারেন্সিং কোটেশনটা দিতে হবে, যে রেফারেন্সের কোনো মূল্যই নেই। অতএব তোমাকে সবসময় তথ্য সংগ্রহের কথা ভাবতে হবে, এবং প্রথম পর্যায়ে যখন কোনো বিষয়ে কাজ করবে তখন কিন্তু ভাবলে চলবে না আমার এটা প্রত্যক্ষ ভাবে এই বিষয়টা গুরুত্বপূর্ণ না পরোক্ষ, যা পাচ্ছ নোট করে নাও। যে কোনো তথ্য তোমার কাছে ফার্স্ট পার্ট অফ দ্য রিসার্চ গুরুত্বপূর্ণ, তোমার বিষয়ের সাথে সম্পৃক্ত হতে পারে, না হতে পারে। যে কোনো তথ্য পাবে, ডাটা পাবে, সেটাকে নোট করে নাও, পরে সেটা বিশ্লেষণ হবে। সেটাকে আদৌ আমি 1000টা, প্রথম 1-1.5 বছরে আমি 1000টা তথ্য সংগ্রহ করেছি। আমি 2 বছর পরে ভাববো, 3 নম্বর বছরে গিয়ে ভাববো, এই 1000টাকে ওই দেখবে যখন বাড়ি তৈরি হয়, যারা রাজমিস্ত্রি বালিটা এরকম করে ছেঁকে 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 নোংরাগুলো বের করে দেয়। প্রথম পর্যায়ে সব বালিগুলো সেখানে ঢেলে দেয়, তারপরে আস্তে আস্তে ছাকনা দিয়ে ছাকতে হয়। রিসার্চটা ওই ধরনের। প্রথমে যা পাবে তথ্য সংগ্রহ, কারণ প্রথম পর্যায়ে তুমি জানোই না, বিষয় সম্পর্ক তো ভেতরে ঢুকতেই পারোনি, অতএব যা পাচ্ছ তাই ব্যাগে ঢুকিয়ে নাও। তারপরে 2 বছর বা 1 বছর পরে যখন তুমি অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ডাটা কালেকশন করবে, তখন তুমি ওখান থেকে ছাঁকনি দিয়ে ওগুলো ছেঁকে ফেলে দাও, 1000টা থেকে 100টাতে চলে এসো। ঠিক আছে? মনে করো আমি একটা তথ্য বলি, আমি সাহিত্যের ছাত্র, আমি কাজ করছি, বা আমার এক ছাত্রী বা ছাত্র কাজ করছে, মনে করো স্ত্রী কবিদের উপরে, প্রাচীন স্ত্রী কবি। প্রায় কাজ করতে গিয়ে আমার কাছে এইরকম একটা কাজ হচ্ছে, স্ত্রী কবি পরম্পরা, বেদ থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত। আমরা তো জানি ওই আমাদের ক্ষমতা পড়াশোনাতে স্ত্রী কবি মানে আমরা জানি বেদের যুগে ওই ঘোষা, অপালা ইত্যাদি ইত্যাদি 5-7 জন 10 জন, বা তোমার ইয়েতে হয়তো বৃহৎ দেবতাতে 27 জন বা 28 জন ঋষিকার কথা বলা আছে সর্বানুক্রমণিকাতে, ওইটাই আমাদের যেটুকু জ্ঞান। আর আমরা কাব্য প্রকাশে শিলা ভট্টারিকার নাম জানি।
আমরা জানি ছেলেরাই শুধুমাত্র সংস্কৃত কবিতা টবিতা কাব্য টাব্য লেখে নাটক পালক করে, মেয়েদের এগুলো কোনো ক্ষমতা ছিল না। আরে মেয়েরা তো ঘোমটা গাড়লে সবসময় ছিল, আমরা তাই মনে করি, তা কিন্তু নয়। আমিও গবেষণা করার প্রথম পর্যায়ে ভেবেছিলাম যে মেয়েদের স্ত্রী কবিদের সেরকম কোনো তথ্য পাওয়া যাবে না, মধ্যযুগের কোনো স্ত্রী কবি পাওয়া যাবে না। যে মেয়েটি আমার কাছে কাজ করছে তাকে আমি বললাম তুমি দেখো বিভিন্ন বই টই সার্চ করে যা পাচ্ছ তাই কালেকশন করো। করতে করতে 3 বছর পরে দেখা যাচ্ছে প্রায় 100 জন স্ত্রী কবি পাওয়া যাচ্ছে। বেদের যুগ বাদ দিয়েও কেউ হয়তো একটা মহাকাব্য লিখেছে, কেউ হয়তো একটা খণ্ডকাব্য লিখেছে, কেউ নাটক লিখেছে, কেউ ঐতিহাসিক মহাকাব্য লিখেছে, কেউ আবার 4টে শ্লোক লিখেছে, কেউ আবার 1টা শ্লোক লিখেছে, কেউ 5টা শ্লোক লিখেছে। এইরকম কিন্তু নাম কিন্তু প্রায় 100টার কাছাকাছি পাওয়া যাচ্ছে। আমি শুধুমাত্র বলছি 17th সেঞ্চুরি পর্যন্ত। ওই মেয়েটি করতে করতে সে মোটামুটি 100টা স্ত্রী কবির এক কাছে গ্যাদার করেছে। 100টা করলে আমার জায়গাটা অনেক বড় হয়ে যাবে। আমার যদি ইন্টেনসিভ করতে হয়, নিবিড় করতে হয়, তাহলে আমার কাজটা ভালো হবে, গভীরে আলোচনা হবে। আজ এক্সটেন্সিভ হয়, ওপরে আলোচনা হবে, কাজ ভালো হবে না। এক্সটেন্সিভ যদি কাজ হয়, ব্যাপক যদি কাজ হয়, তাহলে প্রত্যেকটা সম্পর্কে অল্প অল্প করে লিখলেই মোটামুটি দাঁড়িয়ে যাচ্ছে। সেটা ছাত্রীর পক্ষে বা ছাত্রের পক্ষে উপযোগী, কিন্তু গবেষণার পক্ষে ভালো হচ্ছে না। যদিও এটাও এক ধরনের গবেষণা, যে সাহিত্য বিমর্ষ, সবকিছু যেখানে যেখানে যা যা আছে সেগুলো এক কাছে শুধু যোগ করে দাও, অমুক বিষয় বিমর্ষ, ঠিক আছে। আবার হচ্ছে ইন্টেনসিভ যদি কাজ হয়, ছোট্ট একটা বিষয়, তাহলে গভীরে ঢোকা যাবে। আমি তাকে বললাম 100টা তুমি কবি পেয়েছো, 100টা থেকে তুমি ছেটে ছেটে 25টাতে নিয়ে এসো। এই যে ছাঁকনি দিয়ে আমি ছাঁকা হচ্ছে, কেন ছাঁকছি, এর পরের স্টেজটা কি? প্রথমে তো আমি তথ্য সংগ্রহ করে নিয়েছি প্রথম 1-1.5 বছরে। নেক্সট স্টেজে আমার কাজ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ডাটা। এবার অ্যারেঞ্জ সাজাতে হবে। এই পর্যায়ে যে বিভিন্ন যে সোর্স থেকে আমি যে তথ্য সংগ্রহ করেছি সেগুলোকে আমাকে শ্রেণীবদ্ধকরণ করতে হবে, এবং গবেষক বা গবেষিকা যে তথ্যগুলো পেয়েছে তার প্রকৃতি এবং তার যে অ্যাপ্লিকেশন, উপযোগিতা, সেটা পরীক্ষা করে তাকে দেখতে হবে। সব যে তথ্য যেগুলো সংগ্রহ করে, ডাটাগুলো সংগ্রহ করেছে, সবকটাই যে ইম্পর্টেন্ট জরুরি নাও হতে পারে, ফেলে দেবো। অতএব গুরুত্বের বিচারে আমাকে এই যে 100টা কবি নিয়ে আমি আলোচনা করেছি, আমাকে সিরিয়ালি কোনটা মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা 2 নম্বর কবি, কোনটা 3 নম্বর কবি, কোনটা 4 নম্বর কবি, এরকম করে আমাকে 100টা শ্রেণীবদ্ধকরণ করতে হবে। আমার যে ডাটা কালেকশন করেছিলাম সেই ডাটা কালেকশনের মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাটা, সেটা 1 নম্বর, 2 নম্বর ডাটা, তারপরে একটু গুরুত্বের বিচারে কম গুরুত্বপূর্ণ, এই করে আমাকে 100টা যতটাগুলো আমি ডাটা কালেকশন করেছি সিরিয়াল একটা লিস্ট তৈরি করব। তারপরে আমার অত লাগবে না, আমার 25টা লাগবে, প্রথম 25টা আমি সেখান থেকে নিয়ে নিলাম। ওকে, তাহলে কেন করছি? এটা অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ডাটা। তোমার বিশ্লেষণ আসবেই না, বিচার তো করে। যদি তুমি অ্যারেঞ্জমেন্ট না করতে পারো, সংগৃহীত যে তথ্যগুলো পেয়েছো, ডাটাগুলো পেয়েছো, সেই ডাটাগুলো তথ্যের বিষয়ে গুরুত্বের বিচারে যদি শ্রেণীবদ্ধকরণ না করতে পারো, বিন্যাসিত না করতে পারো, তাহলে তুমি কিন্তু বিশ্লেষণ করতে পারবে না। যদি হ্যাপাজার্ড হয়ে থাকে, এই যে বললাম 1 থেকে 25-এর মধ্যে সিরিয়াল মেনটেন করো, যদি এটা না করো তাহলে 25টা তোমার কাছে মনে হবে বেশি গুরুত্বপূর্ণ, একটা মনে হবে কম গুরুত্বপূর্ণ। সিরিয়ালি করলে সেই হিসাবে তোমার আলোচনাটা নেমে আসবে। প্রথমে বারবার বলছিলাম, গবেষণা একটা সুশৃঙ্খল পদ্ধতি, সায়েন্টিফিক পদ্ধতি। যা করবে একরকম করে সবকিছু করবে। অতএব এই যে শ্রেণীবদ্ধ তুমি করবে, এই যে 25টা তুমি সাজালে, এই 25টার পরের স্টেজ হচ্ছে বিশ্লেষণ পর্ব, স্টেজ অফ দ্য অ্যানালিসিস। আমরা প্রথমেই চলে যাই গবেষণার ক্ষেত্রে, প্রথমে ভূমিকা, আমরা প্রথমেই ভূমিকা লিখতে শুরু করি। একদম না, ভূমিকা তো শেষে, ভূমিকা উপসংহার শেষে লিখতে হয়, ভূমিকা প্রথমে লেখার কাজ নয়। ভূমিকা মানে কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন নয়। ভূমিকা মানে যা কাজ করছি তার একটা গ্ল্যান্স ভূমিকাটা বলা থাকবে।
তার সারসংক্ষেপ জিসটা ভূমিকাতে বলা থাকবে। আর সিদ্ধান্তে আজকে কি আমার নির্যাসটা বেরিয়ে এলো, দুধ থেকে জলকে মেশানো আছে, দুধটাকে বের করে নিয়ে আসায় উপসংহারের কাজ। অতএব ভূমিকা উপসংহার লাস্টে, ভূমিকার কাজ প্রথমে নয়। আমরা মনে করছি শ্রী কবির পরম্পরা নিয়ে কাজ করছি, তার মানে মেয়েদের নিয়ে বা যত আলোচনা আছে সেটা ভূমিকাতে লিখে দেবো, একদম না। শ্রী কবি পরম্পরা মানে আমি যা যা কাজ করতে চলেছি তার একটা এট এ গ্ল্যান্স থাকবে ভূমিকা অংশে। সেখানে পরিষ্কার বলা থাকবে ভূমিকা অংশে কেন আমি গবেষণা করতে চলেছি, আমার লক্ষ্য কি, আমার উদ্দেশ্য কি, এইম এন্ড অবজেক্টিভ কি, আমি কোন মেথোডোলজিতে কাজ করতে চলেছি। মেথোডোলজি বলতে আমার গবেষণাটা কি বিশ্লেষণাত্মক হবে, অ্যানালিটিক্যাল হবে, নাকি কম্পারেটিভ স্টাডি হবে, নাকি হিস্টোরিক্যাল স্টাডি হবে, নাকি আমার কাজটা তিন রকমই হবে। হিস্টোরিক্যাল মানে হচ্ছে এমন একটা বিষয় যে 600 বছরের একটা ইতিহাস করছি, এমন একটা বিষয় 600 বছরের কোন একটা বিষয়ের একটা আলোচনা করছি। স্যার একটু আপনাকে ইন্টারাপ্ট করছি স্যার। হ্যাঁ নিশ্চয়ই, এটা কথা আছে স্যার। বলছি কি এই ক্লাসটা ভিডিও রেকর্ডিং করে গ্রুপে একটু দেয়া যাবে? এটা তো আমি বলতে পারবো না বাবা, এটা যারা ওই দেবব্রত বলতে পারবে। হ্যাঁ, ক্লাসটা করো, আমরা চেষ্টা করছি কি করা যায় এটাকে। ঠিক আছে, যদি মাঝখানে তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞেস করার থাকে নিশ্চিন্ত তোমরা প্রশ্ন করবে, কোনো অসুবিধা নেই। আমি ইন্টারাপ্ট করেই বলবে স্যার এখানটা এটা হলো, আরেকবার বলবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম, হিস্টোরিক্যাল রিসার্চ মানে কি হচ্ছে আমি বলছি। আমার কাছে একটি ছেলে কাজ করেছে নবম শতাব্দী থেকে 19বিংশ শতাব্দী পর্যন্ত রসবাদের বিবর্তন, ফ্রম 9th সেঞ্চুরি টু 19th সেঞ্চুরি। 1000 বছরে রসতত্ত্ব নিয়ে, রস নিয়ে বিভিন্ন আচার্যরা কি কাজ করছে। ইটস এ হিস্টোরিক্যাল রিসার্চ। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে রসের বিবর্তন ঘটেছে এই নিয়ে কাজ। এবং পাশ্চাত্যের রস নিয়ে কি বলা হচ্ছে, প্রাচ্যের রস নিয়ে কি বলা আছে, তার একটা লাস্টে একটা কম্পারেটিভ স্টাডি। কম্পারেটিভ স্টাডি ছাড়া গবেষণার সেই উচ্চাঙ্গে পৌঁছাতে পারে না। সময়কাল তোমার 14th সেঞ্চুরি, 14দশ শতাব্দী হলো। এই সম্পর্কে একটু যেটুকু পেলাম সেটুকু আমি প্রপোজাল লিখলাম। আর একটা মহাকাব্য পাচ্ছি, রঘুনাথাভ্যুদয়ম, এনার লেখিকা রামভদ্রাম্বা, এটাও একটা মহাকাব্য। এটা সম্পর্কে অল্প করে লিখলাম। তারপরে আরেকটা রামায়ণের একটা অনুবাদ পাচ্ছি আমরা। মধুরা বাণী বলে একজন মহিলা বিদুষী, তিনি মোটামুটি ভাবে রামায়ণের একটা সংস্কৃততে অনুবাদ, রামায়ণটা সংস্কৃততেই কিন্তু সেটা তেলেগু ভাষায় ছিল একটা রামায়ণ, সেই রামায়ণ তেলেগু ভাষা থেকে সংস্কৃততে কনভার্ট হচ্ছে। এটা বাল্মীকি রামায়ণ নয়, তেলেগু রামায়ণ থেকে সংস্কৃতে কনভার্ট হচ্ছে এই মধুরাবাণী। এইটা সম্পর্কেও লেখা হলো এই চ্যাপ্টারটা। এবং যে চ্যাপ্টার ডিভিশন করতেছে সেই বেসিসে কিন্তু প্রপোজালের প্রথমে বিষয় বিশ্লেষণটা হবে। এরপরে রূপক, কি রূপক পাচ্ছি, চম্পুতে শ্রী কবিরা কি কি লিখছে। এই যে কৌমুদী মহোৎসব একটা পাচ্ছি, বিজয়া ভট্টারিকা, আনন্দলতিকা চম্পু, এটাও মেয়ে একজন এনাস, এই যে শ্রী কৃষ্ণনাথ চক্রবর্তী, ইনিও একজন মহিলা। ঠিক আছে, এনাস শ্রী কৃষ্ণনাথ চক্রবর্তীর স্ত্রী হচ্ছে আনন্দলতিকা, তিনি এই চম্পুটা লিখছে। এইরকম করতে করতে হয়ে গেল বরদম্বিকা পরিণয় চম্পু। এবারে হচ্ছে দেখো প্রাচীন গীতি সাহিত্যে শ্রীকবি, কত শ্রীকবির নাম পাবে। এই দেখো চণ্ডাল বিদ্যা, ফলগুলু হস্তিনী, বিকট নিতম্বা, বিজ্জকা, শিলাভট্টা, আমরা শুধু শিলাভট্টিকারের নাম জানি। এরকম প্রায় গোটা 20-25 জন প্রাচীন কালে একটা, দুটো, চারটে শ্লোক লিখেছে। এরকম স্ত্রী কবিদের সন্ধান আমি পাচ্ছি। সেগুলো সম্পর্কে অল্প 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 করে আমার গোটা 5-7-10 পাতার মধ্যে আমার প্রপোজালটা হবে। ঠিক আছে, প্রপোজালটা হয়ে যাবার পরে যে বিষয়টা আমাকে রাখতে হবে, এইভাবে চলছে। সেই প্রপোজালটা একটু বড় কিন্তু বিরাট একটা এরিয়া, প্রায় 200-250 বছরের আলোচনা, সেই জন্য প্রপোজালটা বড় হয়েছে।
এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা দেখে আমরা রিসার্চটা বুঝতে পারি, সেটা আমার এখানে কি কি প্রশ্নের উত্তর আমি পাচ্ছি এই গবেষণা করে, কি এর ইম্প্যাক্ট, এই অনুসন্দেহ প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন আমার যাচ্ছে। এই যে মেয়েদের এই গবেষণা করতে গিয়ে, নারী কবিদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে তাদের আর্থিক, অর্থনৈতিক, সমাজনৈতিক সেটাও জানা দরকার। সে অবস্থা নিরূপণ করবো। যে মহিলা গবেষণার এই বইগুলো লিখছেন তার সময়ের কি একটা ইকোনমিক্যাল কি অবস্থা ছিল, সোশিও কি অবস্থা ছিল, কালচারাল কি অবস্থা ছিল, এটা আমি আমার গবেষণা থেকে উঠে আসবে। দ্বিতীয় উঠে আসবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার করে উঠে আসছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে পুরুষরা এত পরিমাণে কাব্য লিখছে, মেয়েরা কেন কম? এটা আমার এখান থেকে বের করে আনতে হবে। মেয়েদের কি তবে পড়াশোনার অধিকার ছিল না বলে তাই? যদি না থাকে তাহলে এরাই বা কি করে লিখতে পারছে? পুরুষদের লেখার ধরন এবং স্ত্রীদের লেখার ধরনের মধ্যে পার্থক্য আমরা বের করতে পারবো এখান থেকে। এবং বর্তমান সময়ে মেয়েরা বেশি পরিমাণে কাব্য লিখছে প্রাচীনদের তুলনায়। তাহলে প্রাচীনদের তুলনায় বর্তমান যারা লেখালেখি করছেন তাদের কোয়ালিটি বেড়েছে না কমেছে? তারা উন্নত হয়েছে না অধগামী হয়েছে? এটাও নিরূপণ করার যোগ্যতা, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রশ্নগুলো আমাকে কিন্তু প্রথমেই আমার ভূমিকা অংশে আমার কিন্তু অনুসন্দেহ প্রশ্ন, সিনপসিসের প্রপোজালের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিছু কোশ্চেনের অ্যান্সার জানা দরকার, এই প্রবলেমের সলিউশন জানা দরকার, নাহলে গবেষণা হবে না। যদি প্রবলেম না থাকে তুমি কিসের গবেষণা করবে? অতএব আমার কিছু প্রশ্ন থাকবে। তারপরে আমি একটা চ্যাপ্টার ডিভিশন করব। ভূমিকা এবং উপসংহার কোনো অধ্যায়ের মধ্যে পড়বে না। ভূমিকা উপসংহার কোনো অধ্যায়ের মধ্যে পড়বে না। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, 3, 4, 5 যা পারবে করবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ভূমিকাতে এইগুলো সব কিন্তু তুমি যখন থিসিস লিখবে, ভূমিকার মধ্যে কিন্তু এই পুরো প্রথম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত যা যা বলতে চলেছো তার একটা জিস্ট। তোমার মেথোডোলজি কি হবে, তোমার গবেষণা রীতিবিজ্ঞান কি হবে, তুমি কোন ফন্টে কাজ করবে, তুমি কোন ফন্টে কোন এমএলএ না এপিএ ফরম্যাটে বিবলিওগ্রাফি করবে, তুমি ফুটনোট করবে বা এন্ডনোট করবে, যদি ফুটনোট করো কোন প্যাটার্নে ফুটনোট করবে, তোমার মূল উদ্দেশ্য কি, তোমার লক্ষ্য কি, তোমার লাইব্রেরি থেকে কি সাহায্য পাচ্ছ, তার সব কিছু কথা আমার ভূমিকা অংশে ক্লিয়ারলি বলা থাকবে। আমার কিন্তু ভূমিকা মানে কিন্তু মেয়েদের নিয়ে লিখছি মানে মনু এই বলেছে ওই বলেছে সেই বলেছে, মেয়ে মা হতে পারে, স্ত্রী হতে পারে, এই সব গল্প কথা নয়। তাহলে ভূমিকা অংশে কি থাকবে, সবকিছু জিস্ট, তুমি কেন এই টপিকটা নির্বাচন করলে, তোমার লক্ষ্য কি, তুমি কতটা এরিয়া জুড়ে কাজটা করবে, তোমার পরিমিতি কি হবে, কতটা এরিয়া জুড়ে কাজটা হবে, এবং এই বিষয়ে কি কি বই রয়েছে বাজারে তার একটা বুক রিভিউ। এই যে বিষয়ে কাজ করবে সেই বিষয়ের উপরে কি কি বই রয়েছে তার প্রথমে ইভালুয়েশন আমরা কিন্তু ওই ভূমিকা অংশে আমাদের বলে দিতে হবে। পদ্ধতি বিজ্ঞানের কথা বলে দিলাম, কোন ফন্টে কাজ করবে, কোন বিবলিওগ্রাফিতে কাজ করবে, কি রুলে কাজ করবে, এটা কিন্তু সবকিছু কিন্তু উপঘাতের মধ্যে ভূমিকার মধ্যে বলা থাকবে। আমি আবার বলছি, ভূমিকা মানে কিন্তু গল্প কথা নয়। মেয়েদের নিয়ে কাজ করছি, গণিকাদের নিয়ে কাজ করছি, গণিকার একটা সবকিছু গল্প লিখলাম, তা কিন্তু নয়। ভূমিকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু ওই জন্য ভূমিকা উপসংহার লাস্টে হবে। তাহলে সিনপসিসের একটা অধ্যায় বিভাজন হবে, সেটা অবশ্যই প্রস্তাবিত অধ্যায় বিভাজন, সেটা পরে চেঞ্জ হতে পারে। এরপরে এই যে গ্রন্থ সমীক্ষা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, গ্রন্থ সমীক্ষা, বুক রিভিউ, এর উপরে বাজারে কি কি বই পাওয়া যায়, কি কি আর্টিকেল পাওয়া যায়, যদি গবেষণা যদি হয়ে থাকে কতটা হয়েছে, সেইটাকে আমাকে মেনশন করে দিতে হবে। ইতিপূর্বে এর উপরে এই কাজ করেছে, অমুক জন কাজ করেছে, অমুক বিশ্ববিদ্যালয়ের কাজ হয়েছে, আমি এর বাইরে এই কাজ করব, এই দৃষ্টিকোণ থেকে অমুক জন করেছে, আমি এই দৃষ্টিভঙ্গিতে কাজ করব। ঠিক আছে, নেক্সট রিসার্চ মেথোডোলজি, পদ্ধতি বিজ্ঞান। এই যে প্রথমেই বললাম, প্রথমে যখন আমি বই কালেকশন করব তখন অ্যাকুমুলেটিভ রিসার্চ, বইয়ের খোঁজাখুঁজি করব লাইব্রেরি থেকে, তারপরে বর্ণনামূলক
ডেসক্রিপটিভ রিসার্চ শুধু বর্ণনা হচ্ছে, তারপরে অ্যানালিটিক্যাল রিসার্চ। এই তিনটে রিসার্চ এই গবেষণার ক্ষেত্রে উপযোগী। কোনো কোনো ক্ষেত্রে কম্পারেটিভ রিসার্চ হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে হিস্টোরিক্যাল রিসার্চ হতে পারে। যে বললাম 9 থেকে 19 শতাব্দী পর্যন্ত, 19 শতাব্দী পর্যন্ত রসবাদের বিবর্তন, হিস্টোরিক্যাল রিসার্চ। তারপরে আমার যে শোধ প্রবন্ধ, তার উদ্দেশ্য কি, কি কি করব, লক্ষ্য, এম এন্ড অবজেক্টিভ থাকবে, লাস্টে একটা উপসংহার, অবশ্যই লাস্টে একটা পরিশীলিতা গ্রন্থানুকরণ। সেখানে আবার দুটো পার্টে হবে, কিছুটা প্রাইমারি সোর্স, কিছুটা সেকেন্ডারি সোর্স, কিছুটা পারলে টার্টিয়ারি সোর্স, কিছু যদি কোনো আর্টিকেল ফার্টিকেল কোনো জায়গা থেকে পেয়ে থাকো তা সেটাও তোমরা এর মধ্যে দিতে পারবে। মোটামুটি এইটুকুনি বললাম, কতটুকু কি বলতে পারলাম জানি না, এইটুকুনি আমার বলার ছিল। আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু সময়ের তখন দেখা যাবে। নমস্কার, সবাই ভালো থাকো, সকলের উত্তর শিবির দিও, ভালো করে গবেষণা করো, এটাই কাম্য। নমস্কার।